আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম অ্যান্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত। রোববার আমি লাইভ প্রোগ্রাম করি এবং তার পরের দিন নেক্সট মানডে সকাল আবার এই প্রোগ্রামটা আবার পুনঃপ্রচার করা হয় সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত। সুতরাং রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত এবং সোমবার কাল সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজম অ্যান্ড কো সলিসিটরস ফার্ম প্রতিষ্ঠিত করেছি। সে দীর্ঘ প্রায় 25 বছরেরও অধিক ধরে আমি শুধু ক্রিমিনাল ল এর উপরে প্র্যাকটিস করে আসছি। আর আমার স্পেশালিজম, আমার এক্সপার্টিজ হচ্ছে ক্রিমিনাল ল এর উপরে। তাই এই প্রোগ্রামে আমি শুধু ক্রিমিনাল ল বিষয়েই আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ আমি যে ক্রিমিনাল ডিফেন্স ওয়ার্কটা যে আমি করি, যে যাদেরকে পুলিশ অ্যারেস্ট করে তাদেরকে আমি রিপ্রেজেন্ট করি। যাদের বিরুদ্ধে একটা ক্রিমিনাল কেস হয় ম্যাজিস্ট্রেটস কোর্টে, ক্রাউন কোর্টে, তাদেরকে আমি রিপ্রেজেন্ট করি। যার জন্য আপনি যদি প্রশ্ন করেন টেলিভিশনের মধ্যে, এতে অন এয়ারে একটা পাবলিক আপনার ইয়াতে ওপেন আপনার সবার থাকে, ওপেন হয়ে যায় এবং এতে কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার অনেক রিস্ক থাকে। যার জন্য আমি ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের মধ্যে কোনো ধরনের প্রশ্নাদি আমি দিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি সেই অনেক অনেক বছর ধরে আপনার ক্রিমিনাল ল এর উপরে প্র্যাকটিস করে আসছি। আর আমার অনেক বড় বড় কেসগুলো এদেশের বিভিন্ন নিউজ মিডিয়াতে, বিবিসি এবং অন্যান্য আপনার ন্যাশনাল নিউজ মিডিয়ার মধ্যে পাবলিশ হয়েছে। যার জন্য ক্লায়েন্টদের কাছ থেকে রীতিমতো আমার কাছে বিভিন্ন প্রশ্নাদি আসে। আর সেই প্রশ্নসমূহের উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কিভাবে ক্রিমিনাল কোর্টের থেকে বেইল পাইতে হবে। প্রায় সময় দেখা যায় যাদের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ হয় তাদেরকে প্রিজনে থাকতে হয় এবং বেইল পাওয়াটা অনেক সময় ডিফিকাল্ট হয় তাদের জন্য। আজকে আমি কি কি কর্তব্য করণীয় ক্লায়েন্টদের আছে, আমাদের কি কি করতে হয়, এগুলো নিয়ে আমি শুধু কথা বলবো বেইলের উপরেই। ক্রিমিনাল কোর্টের থেকে বেইল পাওয়ার জন্য ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্ট থেকে। I am going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation, or if you are concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, সেটা ঘর থেকে হোক, কাজের জায়গা থেকে হোক, রাস্তা থেকে হোক, যেখান থেকেই হোক না কেন, তাহলে সহসা দেরি না করে আপনার পছন্দের একজন অভিজ্ঞতা সম্পন্ন ক্রিমিনাল ল সলিসিটরের সাথে যোগাযোগ করে সবকিছু প্রস এন্ড কনস গুলো এভালুয়েট করে, ডিসকাস করে তারপর আপনি ইন্টারভিউটা ফেস করবেন। মনে রাখবেন এই ইন্টারভিউটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য এই ইন্টারভিউর মধ্যে কি বলতে হবে, কিভাবে এটাকে হ্যান্ডেল করবেন, আপনি কিভাবে পুলিশের ইন্টারভিউটা, টেপ রেকর্ডেড ইন্টারভিউটা ফেস করবেন, এগুলোর উপরে ডিসকাস করাটা খুবই জরুরি। অনেক সময় দেখা যায় ক্লায়েন্টরা আমাকে বলে, আজম সাহেব আমরা তো আপনার ডিটেলস জানতাম না, আপনার টেলিফোন নাম্বার আমাদের কাছে ছিল না,
তখন আপনাকে যেটা করতে হবে, ইন্টারভিউর সাথে সাথে বের হয়েই আপনাকে করতে হবে। সেটা আপনি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব যারা আছে তাদের সাথে যোগাযোগ করে টেলিফোন নাম্বার জোগাড় করতে হবে, ওয়েবসাইটে যাইতে হবে এবং গুগলের মধ্যে, ইন্টারনেটের মধ্যে সার্চ করলে নাম দিয়ে সলিসিটর আপনি তখন টেলিফোন নাম্বার পাবেন। মনে করেন আমার কোম্পানির নাম দিতে পারেন আজম এন্ড কো সলিসিটরস, সলিসিটর শফিউল আজম। এভাবে আপনার ইন্টারনেটের মধ্যে গুগল সার্চ বারের মধ্যে যদি আপনি নামগুলা দেন তখন টেলিফোনের আপনার কন্ট্যাক্ট নাম্বারটা চলে আসবে। কারণ ইন্টারভিউর পরেও আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি মিটিং করে ইন্টারভিউর মধ্যে কি বলছেন, কি উত্তর দিয়েছেন পুলিশের প্রশ্নাদির, সেগুলোকে মূল্যায়ন করতে হবে। পজিটিভ সাইড গুলো এবং নেগেটিভ সাইড গুলোকে আপনাকে পর্যালোচনা করতে হবে। আপনার কেসের স্ট্রেংথটা কতটুক, আপনার নেগেটিভ সাইড কতটুক, উইকনেস কতটুক, সেগুলো আপনাকে মূল্যায়ন করতে হবে, এভালুয়েট করতে হবে। এই জন্য আপনার ইন্টারভিউর পরেও যদি আপনার হয়, এটাও কিন্তু অত্যন্ত জরুরি আপনি এই মিটিংটা করবেন। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংরেজিতে মিশাইয়া বলবো যাতে সবাই বুঝতে সুবিধা হয়। আমি আজকে বেইলের উপর বলবো, যেটা ক্রিমিনাল কেসের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো কি, ক্রিমিনাল কেসের মধ্যে পড়লে দেখা যায় পুলিশ সাধারণত বেইল দিতে চায় না এবং আপনাকে প্রিজনে থাকতে হবে আপনার ট্রায়ালটা, কেসটা শেষ না হওয়া পর্যন্ত। এটা খুবই অসহনীয়। কারণ হলো কি, আপনি তো এখনো কনভিক্টেড হন নাই। যেহেতু কনভিক্টেড হন নাই, এখন যদি আপনাকে সেই 6 মাস, 8 মাস, 10 মাস পর্যন্ত বা বছর যদি ট্রায়ালের আগে যদি আপনাকে প্রিজনে থাকতে হয় এবং আপনি যদি পরে বের হয়ে আসেন খালাস হয়ে, অ্যাকুইটেড হয়ে, তখন তো আপনাকে এই যে প্রিজন সেন্টেন্সটা ভোগ করলেন, এটা তো আপনার জন্য একটা মানে খামাখা হলো। এটা তো কোনো প্রয়োজন ছিল না, কারণ আপনি তো নির্দোষ হিসাবে বের হয়ে আসছেন। এবং আমি সবসময় বলি, যেটাই হোক না কেন, পুলিশ আপনাকে বেইল দেখ বা বেইলের কন্ডিশন দেখ অথবা বেইল না দেখ, আপনাকে খুব কেয়ারফুলি চলাফেরা করতে হবে যখনই আপনার বিরুদ্ধে একটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন শুরু হবে। তখন থেকে আপনাকে শুরু থেকেই একজন এক্সপার্ট, এক্সপেরিয়েন্সড ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে মিটিং করে আপনাকে দিক নির্দেশনা নিতে হবে কিভাবে আপনি চলবেন, কি কি কাজ করলে আপনার জন্য ভালো হবে এই প্রসিডিংসটা চলা অবস্থায়, এবং কি কি জিনিসগুলো আপনার বিরত থাকতে হবে, এগুলো আপনি ডিসকাস করে অ্যাডভাইস নিয়ে আপনাকে চলতে হবে কেস কনক্লুশন না হওয়া পর্যন্ত। আমি যে বেইলের উপরে বলবো, শুরুতেই যেটা বলবো, ক্রিমিনাল কোর্টের বেইলগুলো একটা কন্ডিশনের মাধ্যমে এই বেইলগুলো দেয় পুলিশ। What are the bail conditions and what are the consequences of breaching bail conditions? যে পরিণতিটা কি হবে, পুলিশ আপনাকে ছেড়েছে, বেইলের কন্ডিশন দিয়েছে, কিন্তু আপনি সেগুলো ব্রিচ করেছেন, এবং পরিণতিটা কি হবে। সংক্ষেপে পরিণতিটা হবে, বেইলটা কার্টেল করবে, প্রিজনে নিয়ে যাবে, এবং একবার যদি বেইলটা ক্যান্সেল করে কোর্টের থেকে আবার বেইল পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয় কোর্টকে কনভিন্স করা। কারণ কোর্ট তখন বলবে যে তোমাকে তো পুলিশ তো বেইল দিয়েছিল, তুমি তো সেটা ফলো করো নাই কন্ডিশন গুলো, এই জন্য তোমার দোষে এই বেইলটা কার্টেল করেছে, আমরা এখন আর তোমাকে বেইল দিব না, কারণ তুমি ব্রিচ করেছো একবার। যার জন্য আমি সব সময়ই বলি ক্লায়েন্টদেরকে যে আপনি এখন বেইলে আছেন, আপনার বিরুদ্ধে একটা ক্রিমিনাল কেস হয়েছে,
আপনাকে ট্রায়াল ফেস করতে হবে, আপনাকে বুঝতে হবে বেইলের কন্ডিশন গুলো কি দিয়েছে ভালোভাবে, এবং ওই গুলোকে খুব রিলিজিয়াসলি সিনসিয়ারলি ফলো করতে হবে। এর উপর যেন গাফিলতি যেন না হয়, কোনো ধরনের ব্রিচ যেন না হয়, কারণ ব্রিচ হলেই আপনাকে তারা পট করে অ্যারেস্ট করে ফেলবে এবং নিয়ে যাবে প্রিজনের মধ্যে। You can be released on bail at the police station after you have been charged. আপনাকে মনে করেন একটা রেপ কেস, মার্ডার কেস বা যে কোনো একটা কিডন্যাপিং কেস, ক্রিমিনাল কেসের জন্য আপনাকে চার্জ করেছে, পুলিশ ইন্টারভিউ করেছে এবং ইন্টারভিউর পরে চার্জ করেছে। এখন ইন্টারভিউ চার্জ করার পরে তারা বেইল দিতে পারে, এটা দেওয়াটা সম্ভব। This means you will be able to go home until your court hearing. তার মানে আপনি ঘরে যাইতে পারবেন আপনার কোর্টের হিয়ারিংটা শেষ না হওয়া পর্যন্ত, আপনি ঘরে থাকতে পারবেন। If you are given bail, you might have to agree to conditions. যদি আপনাকে এই বেইলটা দেওয়া হয় তাহলে হয়তো আপনাকে বিভিন্ন কন্ডিশনস গুলো ফলো করতে হবে। লিভিং এট এ পার্টিকুলার অ্যাড্রেস, পুলিশ আপনাকে বলবে যে তোমাকে এই অ্যাড্রেস, এই ঠিকানায় তোমাকে থাকতে হবে। নট কন্ট্যাক্টিং সার্টেন পিপল, তুমি প্রসিকিউশন পুলিশের যে সাক্ষী যারা আছে, কমপ্লেইনেন্ট যে আছে, উইটনেস যারা আছে তাদের সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারবে না। গিভিং ইউর পাসপোর্ট টু দ্য পুলিশ সো ইউ ক্যান লিভ দ্য ইউকে, ইউ ক্যানট লিভ দ্য ইউকে, মানে তোমার পাসপোর্ট দিয়ে দিতে হবে, সুতরাং তুমি দেশ ছেড়ে যেন পালাইতে না পারো। রিপোর্টিং টু এ পুলিশ স্টেশন at agreed times, once a week or twice a week, এরকম একটা কন্ডিশন দিবে যে তোমাকে একটা লোকাল পুলিশ স্টেশনে যাইয়া রিপোর্ট করতে হবে সপ্তাহে একবার বা দুইবার। If you don't stick to the conditions, you can be arrested again and be taken to the prison to wait for your court hearing. আপনার এগুলো যদি ফলো না করেন, এগুলো যদি ব্রেক করেন কন্ডিশন গুলো, আপনাকে তারা অ্যারেস্ট করবে, প্রিজনে নিয়ে যাবে এবং আপনাকে ওয়েট করতে হবে আপনার ট্রায়ালটা শেষ না হওয়া পর্যন্ত। When you attend your hearing at a magistrate's court or a virtual court or crown court, you might be given bail again until your trial begins. আপনার আবার যদি আপনি ঠিক মতো এক্সপ্লেন করতে পারেন কোর্টের কাছে বিভিন্ন কারণে, কি কারণে আপনি বেইলটা ব্রিচ করেছেন, কি প্রবলেমটা আপনার হয়েছিল, এগুলো যদি আপনি ঠিক মতো এক্সপ্লেন করতে পারেন কোর্টের কাছে, ম্যাজিস্ট্রেট কোর্টে, ক্রাউন কোর্টে, তখন হয়তো আপনাকে আবার বেইলটা কনসিডার করবে, যদি কনভিনসিং রিজন থাকে যে কি কারণে আপনার এই ব্রিচটা হয়েছে। আপনাকে বেইল দিবে না, রিজনস ফর নট গিভিং বেইল, অনেকগুলো কারণ থাকে ক্রিমিনাল কোর্টের, জাজেরা যেগুলো আপনার কনসিডার করে যে এই কারণগুলো থাকলে আমরা বেইল দিব না। ফার্স্টলি হলো কি, আপনাকে বেইল না দিবে যদি সিরিয়াস অফেন্স হয়, একটা মার্ডার কেস হয়েছে, আর্মড রবারি হয়েছে, সেখানে এটা অফেন্সটা এত বেশি সিরিয়াস, জাজ বলবে কি এটা তো অনেক লম্বা সাজা হবে, বেইল দিলেই তো সে হয়তো পালাইয়া যাবে, সুতরাং আমি বেইল দিব না, বিকজ আপনার অফেন্সটা খুবই বেশি সিরিয়াস। You have been convicted of a serious crime in the past, যে আপনি বিগত জীবনেও অনেকগুলো ক্রাইম করেছেন, আপনার একটা ইতিহাস আছে ক্রাইমের, প্রিভিয়াস হিস্ট্রি আছে, তখন জাজ বলবে কি সে তো বারবার অফেন্ডিং করে, তাকে আমি বেইল দিব না। You have been given bail in the past and not stuck to the terms, যে
আপনাকে বেইল দেওয়া হয়েছিল, কিন্তু আপনি ওই কন্ডিশন গুলো ফুলফিল করেন নাই, মেনে চলেন নাই, ফলো করেন নাই, তখনও জাজ বলতে পারে কি বেইল আমি দিব না। The police think you may not turn up for your hearing, যে পুলিশ কোর্টের কাছে বলবে যে কি এটা এমন একটা কেস, তাকে যদি বেইল দেওয়া হয় তাহলে সে কোর্টে ফিরে আসবে না, কোর্টে হাজিরা দিবে না, এতে একটা রিয়েল রিস্ক আছে সে না হাজিরা দেওয়ার। সুতরাং আমরা কোর্টে আমরা বলবো কোর্টকে যে তাকে যেন বেইল না দেওয়া হয়। তখন এটা জাজের ডিসিশন, তারা কি পুলিশের কথা শুনবে নাকি আমাদের কথা শুনবে। আমরা যদি ঠিক মতো রিজন দিতে পারি, এক্সপ্লেন করতে পারি যে তাকে বেইল দেওয়া দরকার, তার বিরুদ্ধে বিভিন্ন অজুহাত আছে, অনেক কমপ্লেন আছে, ঠিক আছে, কিন্তু এগুলাকে ট্যাকল করার বিভিন্ন পথ আছে, এগুলো আমরা একটার পর একটা, আমি এখন একটু একটা বুঝাইয়া বলবো কি কিভাবে কোর্টকে কনভিন্স করতে হয় আপনার বেইলের জন্য। এবং the police think you might commit a crime while you are on bail, পুলিশ মনে করে কি যে আপনাকে যদি বেইল দেওয়া হয় তখন এই বেইলে থাকা অবস্থায় আপনি আরেকটা অপরাধ সংগঠিত করবেন, এটাও পুলিশ বলতে পারে। তখন কোর্ট কনসিডার করবে বেইল দিবে কি দিবে না সেটা। তাইলে বিভিন্ন ভাবে পুলিশ অবজেকশন করবে, বিভিন্ন কারণ দিবে, এবং এগুলো তারা কোর্টকে কনভিন্স করার চেষ্টা করবে। তখন আমরা আমাদের যেটা কর্তব্য হয়, আমরা কোর্টকে কনভিন্স করার চেষ্টা করব, না যেটা বলতেছে সেটা ঠিক না, আমার ক্লায়েন্ট বেইল দিলে সে সবগুলো ফলো করবে, এবং সে মানে বলতেছে সে নির্দোষ, সে নট গিলটি, এবং সে চাচ্ছে কিভাবে তাড়াতাড়ি এই যে তার বিরুদ্ধে অভিযোগ যেগুলো আসছে কিভাবে সে এগুলোর থেকে ক্লিয়ার হতে পারে, এর জন্যই সে এখন সচেষ্ট তাকে বেইল দেওয়া হোক, যাতে সে তার কেসটা সে যেন ঠিক মতো ফুললি প্রিপেয়ার করতে পারে। মনে রাখবেন যখন বেইল দেয় না তখন কিন্তু আপনার অনেক সমস্যা, আপনি লয়ারের সাথে রীতিমতো মিটিং করতে পারবেন না, আপনার মানে মানে অনেকগুলো রেস্ট্রিকশন থাকে, আপনার অনেক লিমিটেশন থাকবে, এবং যদি আপনি বেইলে থাকেন আপনি বেশি বেশি লয়ারের সাথে টেলিফোনে কথা বলতে পারবেন, মিটিং করতে পারবেন, কেস পেপার গুলো রিভিউ করতে পারবেন মিটিং করে, যেটা প্রিজনের মধ্যে অনেকগুলো লিমিটেশন থাকে। আমি দেখেছি যখনই প্রিজনে যাওয়া হয় ওই চেকিং টেকিং করতে করতে মনে করেন আমরা ৯টার থেকে ১১টা পর্যন্ত ২ ঘন্টার একটা বুকিং করলাম, কিন্তু ওই ৯টার আগে ৮:৩০ বাজে পৌঁছলেও ওখান থেকে লাইনে থাকতে হয়, ৯টার থেকে চেকিং শুরু করতে করতে ঢুকতেও চলে যায় আরো আধা ঘন্টার মতো। আবার ওই যে টাইম শেষ হওয়ার আগেও তারা নক করতে থাকে যে টাইম শেষ, টাইম শেষ। এবং অনেক সময় দেখা যায় ক্লায়েন্টরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে না, খুব হ্যাপি ফিল করে না যে সবগুলো তাদের ক্রিমিনাল কেসের ম্যাটার গুলো মানে সলিসিটরের সাথে কথা বলতে। কারণ আমি দেখছি অনেক ক্লায়েন্ট গুলা তারা একটা খুব ভয়ের মধ্যে থাকে যে কি না কি রেকর্ডিং হচ্ছে কিনা, তার কি বলতেছে না বলতেছে এগুলা প্রিজনের মধ্যে কোনো রেকর্ডিং হচ্ছে কিনা, তারা একটা সবসময় এই ভয়ের মধ্যেই থাকে। Applying for bail and granted bail during court proceedings is presumed to be something that a defendant is entitled, আপনার এটা হইলো কি টু অ্যাকসেপ্ট ইন entitled to accept in certain circumstances, যে আপনাকে বেইল পাওয়া, বেইলের জন্য দরখাস্ত করা এবং বেইল পাওয়া, এটা হইলো আপনার একটা লিগ্যাল রাইট। যে ক্রিমিনাল কোর্টের মধ্যে কেস যখন হবে আপনি বেইলের জন্য দরখাস্ত করা এবং বেইল পাওয়াটা ধরে নেওয়া হয়, প্রিজিউমড করা হয়, যে ধরে নেওয়া হয় এটা আপনার এন্টাইটলমেন্ট, কারণ আপনি তো এখনো গিলটি না, আপনি তো দোষী সাব্যস্ত হন নাই। সুতরাং ইট ইজ প্রিজিউমড টু বি সামথিং দ্যাট এ ডিফেন্ডেন্ট ইজ এন্টাইটলড except certain circumstances, কিন্তু কিছু কিছু পরিস্থিতিতে আপনার বেইলটা
না দিতে পারে। The prosecution can only make an objection before a defendant is convicted if one or more of the three reasons are met, conditions are met. পুলিশ তখনই অবজেকশন করতে পারবে কোর্টের কাছে বেল না দেওয়ার জন্য যদি মানে বিভিন্ন কন্ডিশন গুলো থাকে, বিভিন্ন অবস্থাগুলো থাকে, এগুলো যদি হয় তখন তারা কোর্টের কাছে অবজেকশন করতে পারবে বেল না দেওয়া হয়। কি কি কারণে তারা বলতে পারে কোর্টকে যে তাকে বেল না দেওয়া হোক? কারণ তারা সবসময় যেটা শুরুতেই যেটা বলে কি, the defendant will fail to appear at court to answer his or her bail, যে তাকে যদি বেল দেওয়া হয় তাহলে সে কোর্টে হাজিরা দিবে না এবং কোর্টের হিয়ারিং যেটা ট্রায়াল যেটা ফেস করতে হবে সেটা সে ফেস করতে চাইবে না, কারণ অপরাধটা খুবই সিরিয়াস। আরো একটা বলে কি, ডিফেন্ডেন্ট উইল কমিট আদার অফেন্সেস while on bail, তাকে যদি বেল দেওয়া হয় তাহলে সে আরো একটা অপরাধ সংগঠিত করবে। এটাও তারা তুলে ধরে যে তাকে বেল না দেওয়াটাই ভালো, কারণ তাকে যদি বেল দেওয়া হয় তাহলে সে আরেকটা অপরাধ আপনার সংগঠিত করবে। এটা আর একটা আপনার তারা যুক্তি কোর্টের কাছে তুলে ধরে। That there is a risk that the defendant will interfere with prosecution witness, এখানে রিস্ক আছে যে তাকে যদি দেওয়া হয় বেল তাহলে সে পুলিশের যে উইটনেসরা আছে এই উইটনেসদের সাথে সে ইন্টারফেয়ার করবে। এটা আর একটা কারণ তারা বলে। এই যে বিভিন্ন কারণগুলো তারা তুলে ধরে, এই কারণগুলোই হলো কোর্টের কাছে তারা এক্সপ্লেন করে কেন তারা এটা মনে করে, কেন তারা মনে করে কি সে বেইলের জন্য কোর্টে হাজিরা দিবে না, কেন তারা মনে করে কি সে আরেকটা অপরাধ করবে বেইল দিলে, কেন তারা মনে করে কি সে তাদের উইটনেসদের সাথে ইন্টারফেয়ার করবে, এগুলো তারা এক্সপ্লেন করে কোর্টের কাছে। দর্শক, আমি শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসব। এই ইম্পর্টেন্ট টপিক বেইলের উপর আমি কন্টিনিউ করব, ক্রিমিনাল কোর্ট থেকে কিভাবে বেইল পেতে হয়, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে, ক্রাউন কোর্ট থেকে। সবাই আমার সাথেই থাকুন। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শফিউল আজম। আমি একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরেই আমি আবার ফিরে আসছি এবং আমরা এই বেইলের উপরে আরো কন্টিনিউ করব।